2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি দুই দিন দেশের ভাগ্যের আকাশে জমেছিল কালো মেঘ। ঘটেছিল ইতিহাসের এক ন্যাক্কারজনক ঘটনা। নারকীয়, নৃশংস ও মর্মান্তিক সে ঘটনায় দেশে শান্তি বজায় রাখার সম্ভাবনাময়ী দেশপ্রেমিক 57 সেনা কর্মকর্তা সহ হত্যা করা হয়েছে 74 জন বিডিআর জওয়ানকে। এই হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছিল খুব তৎকালীন স্বৈরশাসক শেখ হাসিনা নিজেই। কিছু সেনা সদস্য কর্তৃক নিজের বাবা ও পরিবারের মর্মান্তিক খুনি কি কাল হয়েছিল এই বিডিআর হত্যাকাণ্ডের পিছনে, এমনটাই অভিযোগ করেছেন অনেকে। তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের কথাতেও তার প্রমাণ মিলেছে। সমাধানের জন্য সোহেল তাজ তার পরামর্শ না শুনে শেখ হাসিনা নিজেই দায়িত্ব ঘাড়ে নিয়েছিলেন, আর তার ফলাফলে লাল সবুজ হারালো মেধাবী, চৌকস, দেশপ্রেমিক সেনা অফিসারদের। বিডিআর বিদ্রোহ বিষয়ে সোহেল তাজ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরামর্শ দিতে চেয়েছিলেন। তার পরামর্শ না নিয়ে উল্টো সোহেল তাজকে ধমক দিয়েছিলেন বলে গণমাধ্যমে জবাবে জানান তিনি। শেখ হাসিনা ধমক দিয়ে বলেছিলেন, আমেরিকায় বসে বসে তুমি বেশি বুঝো না, আমি দেখছি। উনি আমাকে বললেন, তুমি আমেরিকায় বসে বসে বেশি বুঝো না, আমি দেখতেছি। তখন তো আমার আর কিছু করার থাকে না। আমি দেশে আসলাম, দেশে এসে দেখলাম ওমা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিডিআর ছিল, কিন্তু এখানে অলৌকিকভাবে কাজ হয়ে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি না কিভাবে হচ্ছে। সোহেল তাজ জানান, যুক্তরাষ্ট্রে বসে যখন ঘটনার খবর পান তখনই তিনি পুলিশের আইজির সঙ্গে যোগাযোগ করেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গেও কথা বলেন তিনি। এক পর্যায়ে কথা বলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। শেখ হাসিনা তার পরামর্শ না শুনে তাকে ধমক দিয়েছিলেন বলে জানান সোহেল তাজ। আমি মন্ত্রী মহোদয়কে ফোন করলাম, সাহারা খাতুন। আমি ওনাকে একই কথা বললাম যে আমি ওনাকে খালাম্মা ডাকতাম, খালাম্মা পুরা পেরিমিটারটাকে তো ঘেরাও দিতে হবে এবং এখানে দরকার হলে আর্মি কল করতে হবে। উনি আমাকে বললেন, বাবা এটা তো আপা দেখছেন। আমি থামি নাই, আমি প্রাইম মিনিস্টারকে কল করছি, ওনাকে একই কথা বলেছি যে আমাদের তো পেরিমিটারকে সারাউন্ড করতে হবে। উনি আমাকে বললেন, তুমি আমেরিকায় বসে বসে বেশি বুঝো না, আমি দেখতেছি। তখন তো আমার আর কিছু করার থাকে না। সোহেল তাজ ওই সময়ে ঘটনা প্রবাহের বর্ণনা দিয়ে বলেন, বিডিআর বিদ্রোহের সঙ্গে কিছু মহল আমাকে জড়াতে চেষ্টা করেছে। এরকম নিকৃষ্ট অ্যাকিউজিশন খুবই দুঃখজনক। একজন নিরীহ নিরপরাধ মানুষকে এমন একটা কালিমা দেওয়া ঠিক নয়। আপনাদেরকে কেন সন্দেহর তীর, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, কিন্তু ঘটনার সময় তিনি আমেরিকায় ছিলেন। তার ঘনিষ্ঠ এক আত্মীয়র হার্ট সার্জারি হচ্ছিল নিউ ইয়র্কে। পিলখানার পাশেই তার এক আত্মীয়র অফিস। আমেরিকা ও বাংলাদেশের মধ্যে সময় ব্যবধান ছিল 11 ঘন্টা। রাত 11:30টার দিকে ওই আত্মীয় কল করে পিলখানায় গোলাগুলির তথ্য তাকে জানান। পরে তিনি সঙ্গে সঙ্গে ফোন দেন তৎকালীন আইজিপি নূর মোহাম্মদ এবং পরামর্শ দেন, কিন্তু আইজিপি জানান তারা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তার কোনো পরামর্শ তারা শুনতে পারবেন না। পরে আইজির কথা শুনে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে ফোন দেন। তিনি বলেন বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখছেন। এরপর সোহেল তাজ প্রধানমন্ত্রীকে কল করলে তিনি বলেন, তুমি আমেরিকায় বসে বসে বেশি বুঝো না, আমি দেখতেছি। তখন আমার আর কিছুই করার ছিল না। আমি থামি নাই, আমি প্রাইম মিনিস্টারকে কল করছি। উনি আমাকে বললেন, তুমি আমেরিকায় বসে বসে বেশি বুঝো না, আমি দেখতেছি। তখন তো আমার আর কিছু করার থাকে না। ওকে। সোহেল তাজ বলেন, দেশে আমি এসে যা দেখলাম সেটা অবাক হয়েছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ছিল বিডিআর, কিন্তু অলৌকিকভাবে সব কাজ হয়ে যাচ্ছে, আমি দেখতে পারছি না কি হচ্ছে। কোঅর্ডিনেটর করে দেওয়া হয়েছে কর্নেল ফারুক খানকে। উনি তখন বাণিজ্য মন্ত্রী ছিলেন। বাণিজ্য মন্ত্রীকে কেন এই ঘটনার কোঅর্ডিনেটর করতে হবে? তারপর থেকে সব কিছু অদৃশ্য হয়ে গেল, আমাদের হাতে আর কিছুই ছিল না। বিডিআরের ব পর্যন্ত আমরা বলতাম না, কারণ আমাদের কাছে কেউ জানতে চায়নি, কেউ বলেওনি। আমার কাছে সবই উদ্ভট লেগেছে, কিন্তু প্রমাণ তো নাই। প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের এটাও একটা কারণ ছিল, তাই বিডিআর বিদ্রোহের পরপরই আমি পদত্যাগ করেছি। বিডিআর বিদ্রোহের নেপথ্যে কী ছিল এ প্রশ্নের তিনি বলেন, মন্ত্রী থাকাকালীন আমি কিছু দেখিনি, কিছু টেরও পেতাম না। কোথা দিয়ে কি চলে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে কিছুই জানতাম না। আর দায়িত্ব ছাড়ার পর আর কিছু দেখার বা জানার সুযোগ ছিল না। আমি দেশে আসলাম, দেশে এসে দেখলাম ওমা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিডিআর ছিল, কিন্তু এখানে অলৌকিকভাবে কাজ হয়ে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি না কিভাবে হচ্ছে।
কি হলো? ও কোঅর্ডিনেটর করে দেওয়া হয়েছে। কাকে? কর্নেল ফারুক খান। তারপর থেকে সবকিছু অদৃশ্য হয়ে গেল, আমাদের হাতে তো কিছুই ছিল না। বিডিআর এর ব পর্যন্ত আমরা বলতাম না। এর আগে সোহেল তাজ 15 আগস্ট এক ফেসবুক পোস্টে বলেছেন, সত্য বলার সময় এসেছে, সত্যি হচ্ছে সবচেয়ে বড় শক্তি। পীরখানা হত্যাযজ্ঞের সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। একজন মানুষের সবচেয়ে বড় সম্বল হচ্ছে তার আত্মসম্মান আর মর্যাদা, এবং সত্যই হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার আর ঢাল। রহমতুল্লাহ, SATV ডিজিটাল।